নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং শুরুতেই রোজকার মতন বলবো, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে আমাদের একটা ছোট্ট টাকার বিনিময়ে আমাদের মেম্বারশিপ পাওয়া যাচ্ছে, মেম্বারশিপটা নিয়ে নিন, তাহলে আমাদের কিছুটা সুবিধে হয়। এই গেল প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে গিয়ে, আজকেও কিন্তু 0 আওয়ার আছে। আজকে 0 আওয়ার অবশ্যই এনকাউন্টার বারুইপুর নিয়ে। আসুন আপনাদের মতামত দিন, এবং শুরু করছি আমাদের মূল অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, বারুইপুর নিয়ে বহু প্রশ্নের উত্তর এখনো নেই। ইতিমধ্যেই সবাই জেনে গেছেন যে বারুইপুর ধর্ষণ আর হত্যার এক অভিযুক্ত পুলিশের অস্ত্র ছিনতাই করে পালানোর সময় পুলিশের গুলিতে মারা গেছেন, এরকম বয়ান এসেছে। এবং একটু কান পাতলেই শুনতে পাবেন এক বিরাট সংখ্যক মানুষ বলছেন এটাই তো চাই। মুখ্যমন্ত্রী বলেছিলেন সকালে জমা বিকেলে খরচ, এক্ষেত্রে একটা রাতে খরচ হয়েছে, ভালোই হয়েছে। এবং যারা বলছেন তাদের মধ্যে সাংবাদিক আছেন নাম করা কিছু মানুষজন, সেলিব্রিটি যাদের বলে, এবং যারা বলছেন তাদের সকলেই খুব বাজে মানুষ, খুব বাজে ইন্টেনশন, খুব বাজে তাদের মানসিকতা। না, তা নয়, তারা সাধারণ মানুষ। সাধারণভাবে তারা উদ্বিগ্ন এই ধরনের ধর্ষণ ইত্যাদির ঘটনায়। তারা বলছেন বেশ হয়েছে, ভালো হয়েছে, অর্থাৎ সমর্থন করছেন। মোদ্দা কথা হলো, এই সময়ে যদি একটা ভোট নেওয়া যায়, তাহলে এই কোট আনকোট এনকাউন্টারকে নিয়ে তাহলে দেখা যাবে সংখ্যাগরিষ্ঠ মানুষ এই এনকাউন্টারকে সমর্থন করছেন। এবং কেউ বলতেই পারেন এটাই তো গণতন্ত্র, বেশিরভাগ মানুষ এনকাউন্টার চাইছেন, হয়েছে। এখানে দুটো কথা আছে। আচ্ছা, পুলিশ সরকার কি বলছেন? যে তারা একজন অপরাধীকে চিহ্নিত করেছেন আর তাকে গুলি করে মেরে শাস্তি দিয়েছেন, সেটা তো বলছেন না। বললে অন্তত বোঝা যেত যে প্রশাসন চালানোর এও এক পদ্ধতি, যেখানে তারা একজনকে দোষী চিহ্নিত করবেন আর তাকে তারাই শাস্তি দেবেন, খানিকটা কাজীর বিচারের মতো। তিনি গ্রেপ্তার করবেন, তিনিই বিচার করবেন, তিনিই শাস্তি দেবেন, গর্দান নেবেন, কিংবা বেকসুর খালাস হবে। না, প্রশাসন তো তা বলছে না। বলছে তারা মাঝরাতে ওই অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের জন্য বেরিয়েছিলেন। ছেলেটি একজন পুলিশ অফিসারের অস্ত্র ছিনতাই করে পালাতে যায়, তখন পুলিশ তাকে গুলি করে মেরে ফেলে এবং সে মারা যায়। এবং পালানোর বহরটা দেখুন, সে পুলিশের দিকে চেয়ে পেছন দিকে পালাচ্ছিল, যার ফলে পুলিশের বয়ান অনুযায়ী তার বুকে একটা গুলি লেগেছে আর কোমরের ওপরে একটা পেটে গুলি লেগেছে। মানে কেউ পালালে পিঠে ঘাড়ে গুলি লাগার কথা, কিন্তু এক্ষেত্রে গুলি সামনে লেগেছে। কিন্তু ওসব প্রমাণ ইত্যাদির কথা বলা অবান্তর। কারণ যে মানুষরা এই এনকাউন্টারকে সমর্থন করছেন তাদের 100 জনের 100 জনই জানেন যে এটা ফেক এনকাউন্টার। তা না হলে অন্যতম অভিযুক্ত আনন্দ নয়, তার আগের দিন থেকে পুলিশের কাছে থাকা প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ যাবেই বা কেন? কাজেই ওসব যুক্তি ইত্যাদির কথা যাক, ও নিয়ে কথা বলে লাভও নেই। আমি যা বলতে চাইছি তা হলো, পুলিশ প্রশাসন জানে যে এটা একটা ফেক এনকাউন্টারে মেরে ফেলা যায় না। পুলিশ প্রশাসন জানে যে সংবিধানে এরকম ব্যবস্থা নেই, দোষীদের কোনো রকম শাস্তি দেবার অধিকার পুলিশের নেই, তাই তাকে একটা গল্প বানাতে হচ্ছে। আজ নয়, বহু আগে থেকে এই ফেক এনকাউন্টারের গল্প আমরা শুনেছি। 70-এর দশকে বরানগর থেকে বেলগড়িয়া ফেক এনকাউন্টারের ইতিহাস আছে। বাংলার কোন ঘরে, বহু মানুষের ঘরে এরকম মানুষজন আছেন যারা এই ফেক এনকাউন্টারে মারা গেছেন সেই সময় 70-এর দশকে। পাঞ্জাবে ফেক এনকাউন্টার নিয়ে সবে সতলুজ নামে একটা ছবি রিলিজ হয়েছে, যেটাকে OTT থেকে তুলে নেওয়া হলো কদিন আগে, যাতে 25,000-এর বেশি ফেক এনকাউন্টারের কথা বলা হয়েছে। আমরা 2019-এ 6 ডিসেম্বর হায়দ্রাবাদে 7 সকালে ফেক এনকাউন্টার দেখেছিলাম। গণধর্ষণে অভিযুক্ত 5 জনকে 7 সকালে পুলিশ একইভাবে ঘটনার পুনর্নির্মাণের জন্য এক জায়গাতে আনে, তাদের মধ্যে একজন অস্ত্র কেড়ে নেয়, তারপর ঢিচকাও। সংবিধানের দরকার নেই, পেনাল কোডের দরকার নেই। অভিযোগ আসবে, মিডিয়া বলবে ওরা দোষী, ব্যাস মারো, গুলি খেলো, খতম। ও ধর্ষণ করেছে, গুলি করো, খতম। ও চুরি করেছে, গুলি করে মারো, খতম। ও রাস্তা আটকে প্রতিবাদ করছে, এবারেও গুলি করে মারো। ও ধর্মঘটের দাগ দিয়েছে, কামান দেখে দাও। মানে ওসব সংবিধান বিচার অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তার থেকে অনেক সোজা 7 সকালে নিয়ে যাও, গাড়ি থেকে নামাও, তারপর ঢিচকাও, গুরুম, মামলা খতম। এবার রিভলভারটা অমিতাভ বচ্চনের মতন বাঁ হাতে চালাবেন না বিনোদ খান্নার মতন ডান হাতে চালাবেন, সেটা বরং বসে ঠিক করা যাক।
ফুল ছড়ানো হোক সেই সমস্ত পুলিশদের গায়ে যারা কদিন আগেই এই অভিযোগ নিতেই চায়নি, এফআইআর করেনি, সেই পুলিশের গায়ে যারা ধর্ষণের অভিযোগ নিতে চায় না। প্রভাবশালী জড়িত থাকলে উল্টে তার বাবা কাকাকে জেলে পুরে পেটায়, তাদের উপরে ফুল ছড়িয়ে দিন। আর শুধু উল্লাস হোক, করুন না উল্লাস, কিন্তু মনে রাখুন এই মুহূর্তে 28,000-এরও বেশি ধর্ষণের মামলা চার্জশিট হয়ে পড়ে আছে। মানে আদালতে মামলা রুজু হয়েছে এমনটা বলছি না, তার সংখ্যা তো অনেক অনেক বেশি। আমি বলছি 28,000-এর বেশি মামলা যে বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়ে গেছে। জড়িত 1 লক্ষের বেশি কিছু মানুষ। তৈরি হন, পুলিশ ডাকুন, এই 1 লক্ষকে মারতে হবে। বিচারের কি দরকার এত সময় নষ্ট করে? 303 গুঁজে দেবেন, ব্যাস উল্লাস। তারপর ধরুন যে মামলা রুজু হয়েছে সেগুলোরও তারপর 48 জন সাংসদ যাদের নামে ধর্ষণের অভিযোগ আছে, তারা বাদ যাবেন কেন? প্রায় 200-র কাছাকাছি এমএলএ, 50-এর কাছাকাছি পুলিশ, কি আশ্চর্য, মিলিটারিও আছে এই হতে পারে ধর্ষকের তালিকায়। চলুন লাইন করে দাঁড় করান আর ডিচকাও, প্রচুর কাজ বাকি। কেন কেন তাহলে রাম রহিমকে প্যারোল দেওয়া হচ্ছে? 10 গাড়ির কনভয় নিয়ে তিনি যাচ্ছেন ভাষণ দিতে, উপদেশ বিলাতে। কেন আশারাম বাপুকে ওই ধর্ষণের অভিযোগে, খুনের অভিযোগে তাদেরকে জেলে ঢোকানো হয়েছে, তাদের শাস্তি দেওয়া হয়েছে, প্রমাণিত। তাদেরকে রামলালা দর্শন করানো হচ্ছে এই আশারাম বাপুকে ভিআইপি ট্রিটমেন্ট। তো একজনকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে, একজনকে ঢিচকাও কেন? ও গরিব বলে? অন্তত 2.5-3 লক্ষ মানুষকে এক্ষুনি গুলি করে মারতে হবে, যাদের লিস্ট তৈরি আছে। সমস্যা হলো সরকারি হিসেব বলছে 70-75% ধর্ষণের মামলা দায়েরই করা হয় না, নানান কারণে, সামাজিক লজ্জা, প্রভাবশালী ধর্ষক, পুলিশের অনীহা, নানান কারণে মামলা দায়ের করা হয় না। তাহলে তার কি হবে? মানে আপনি গুলি করে মারলেও পড়ে থাকবে আরো 75% ধর্ষক, যারা আপনার আমার নাগালের বাইরে কিন্তু পাশাপাশি আছেন। ভাবতে থাকুন, ভাবুন, প্র্যাকটিস করুন। একটা খ্যাপা মানুষ বলে গিয়েছিল কবেই, ভাবুন। আচ্ছা, এমনটাও তো হতে পারে যে ওই 4 যুবক আসলে এই ঘটনায় জড়িত নন, জড়িত ওইখানকার কোনো বিরাট প্রভাবশালী রাজনৈতিক নেতা বা বিরাট শিল্পপতি, বিরাট ব্যবসায়ী ছেলে বা শালা বা ভাই। ঘটনার পরে হইচই হয়ে যাওয়ার পরে 4 জন এলেবেলেকে ধরে বলা হচ্ছে তোরা মিডিয়ার সামনে খানিকটা বল, খানিকটা স্বীকার কর, কিছুদিন পরে ছাড়া পাবি আর খানিকটা টাকা দেবো। তারা স্বীকার করলো, তারপর সকালবেলায় রাত্রিবেলায় তাদেরকে নিয়ে গিয়ে একে একে মেরে ফেলা হলো। হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু হতে তো পারে। সেই বাম জমানায় মুখ্যমন্ত্রীর স্ত্রী রাস্তায় রাস্তায় ধনঞ্জয়ের ফাঁসি চাই বলে নেমেছিলেন, সঙ্গে হয়তো আপনিও ছিলেন। ফাঁসির এত বছর পরে জানা যাচ্ছে ডাল মে কালা থা, অনেক প্রমাণ আছে যা বলে ঘটনাটা একটা অনার কিলিংও হতে পারে, নাও হতে পারে, কিন্তু হতেও তো পারে। তাহলে একটা নির্দোষ এবং গরিব মানুষ ঝুলে গেল বেমালুম, এক্ষেত্রেও তেমনটা তো হতেই পারে না? যদি সেটা হয় তাহলে আমি আপনি যে উল্লাস করলাম, এই যে হই হই করে দারুণ সমর্থন করলাম, সেটা 4 জন নিরীহ মানুষের রক্তের বিনিময়ে, 1 জন নিরীহ মানুষের রক্তের বিনিময়ে নয় তো? আর ধর্মশাই অত ভেবেই কি লাভ? ধর্ষণ করেছিল, ঢিচকা, উল্লাস। দাঁড়ান, আর একটা অস্বস্তিকর ঘটনা মনে করিয়ে দিই। দিল্লির কাছে গুরগাঁওতে রায়ান স্কুল, বড়লোকদের স্কুল, বিরাট বড়লোকদের স্কুল, নামকরা স্কুল। সেই স্কুলের ছাত্র, ক্লাস 2 এর ছাত্র প্রদ্যুম্ন ঠাকুরকে 8 সেপ্টেম্বর স্কুলের টয়লেটে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা বলে অশোক কুমার নামে একটা স্কুল বাসের কন্ডাক্টর তাকে কোলে করে গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে গেছে। তার জামায় রক্ত ছিল, ব্যাস। আর কি, একে সালা মুখ্য কন্ডাক্টর, তার উপরে গরিব। পুলিশ জানালো অশোক কুমারই খুনি, মিডিয়াও কারণ জানিয়ে দিল। অশোক কুমার যৌন অত্যাচার চালায় মৃত প্রদ্যুম্নর ওপরে। ও আগে কি করেছে, পরে কি করেছে, সব জানা গেল। ব্যাস, রক্ত চাই, মুন্ডু চাই, মানুষের মিছিল, মোমবাতি মিছিল তো করলোই। তার সঙ্গে অশোককে তখনই ফাঁসিতে ঝোলানোর আবেদনও করলো। ভাগ্যিস ভিসি সজ্জন ছিল না, তখনও যোগীজি ক্ষমতায় আসেননি, এনকাউন্টার স্পেশালিস্ট ছিলেন না, থাকলে স্পট বিচার হয়ে যেত। রায়ান ইন্টারন্যাশনাল গ্রুপের তাগিদে কেসটা যায় সিবিআই এর কাছে। 11 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট সিবিআই কে মামলাটা দেয়। 23 নভেম্বর তারা মামলা নেয়। 8ই নভেম্বর তারা ওই স্কুলের একটা ক্লাস 11-এর ছেলেকে অ্যারেস্ট করে। প্রমাণিত হয় যে বড়লোকের ওই দুলালটি এই হত্যাকাণ্ডটা করেছে। সে বহুদিন ধরে ইন্টারনেট দেখে এই প্ল্যানটা করেছিল, সে প্রমাণও পাওয়া গেল। বুঝুন একবার,
আমি আপনি অশোককে গুলি করে মারলে কত খুশি হতাম, তাই না? একটা ফুলের মতো শিশুর খুনিকে ডিসকাও। আবার সেই হায়দ্রাবাদের ঘটনাটা বলি, 6 ডিসেম্বর 2019 একজন পশু চিকিৎসক মহিলাকে ধর্ষণের অভিযোগে 5 জনকে ধরা হয়, 7 সকালে তাদেরকে খরচ করে ফেলা হলো। অনেক পরে 2022-এ আদালত রায় দিচ্ছে সবটাই সাজানো ছিল, তাদের একজনও দোষী ছিলই না, তারা ঘটনাতেই ছিল না। উত্তরপ্রদেশে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আগে এসব হতো, পুলিশ প্রশাসন লেভেলে হতো, নেতা মন্ত্রীরা জানতেন, তাদের সায় থাকতো বই কি। কিন্তু এটা একটা রাজনৈতিক দর্শন হয়ে গেল 2017-র পরে। যোগী আমল শুরু হওয়ার সাথে সাথে কই এখন রামলালার ভান্ডার যারা লুট করে নিচ্ছে, তাদের একজনকেও তো এনকাউন্টার করার কথা বলছেন না যোগী সরকার। আর যারা ভাবছেন এরকম করলে আদতে ধর্ষকরা সামলে যাবে, তাদের বলি, তথ্য বলছে এই মুহূর্তে দেশের প্রথম 8টা রাজ্য যেখানে সব থেকে বেশি ধর্ষণ হয়েছে, সরকারের হিসেব অনুযায়ী তার মাথায় আছে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অসম, হরিয়ানা, উড়িষ্যা, ছত্তিশগড়। এত এনকাউন্টারের পরে, ঠোক দোষ আলোকো বলে মেরে ফেলার পরে সেখানে এত বেশি ধর্ষণ কেন? এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মজাটাই এরকম যে একবার স্বাদ পেয়েছে সে বারবার এই ঘটনা ঘটাতে থাকে। আধুনিক সভ্য সমাজে এটা একটা ফাসিস্ট প্রবণতা। বিচার বিভাগে গাফিলতি আছে, যথেষ্ট বিচারক নেই, পুলিশ বিভাগে গাফিলতি আছে, আমাদের রাজনৈতিক নেতাদের এক বিরাট অংশ চোর, খুনি, ধর্ষক, এ সব সত্যি। তার ফলে ছাড়া পেয়ে যায় অনেক নির্দোষ, অনেক দোষীও। তাই বলে সংবিধানকে চুলোদ্দরে পাঠিয়ে পেনাল কোড বিচার ব্যবস্থাকে বাইপাস করে গুলি করে মারার ফলে সাময়িক হিস্টেরিয়া তৈরি করা যায়, কিন্তু একটা জাস্ট সোসাইটি, একটা ন্যায় সমাজ তৈরি করা যায় না, যেখানে প্রত্যেক নাগরিকের জন্য থাকবে ন্যায় বিচার। আমরা ন্যায় বিচার চাইবো নাকি এখনই গুলি করে মেরে বা প্রকাশ্যে হত্যা করার মতন মধ্যযুগীয় ব্যবস্থায় ফিরে যেতে চাইব? তা আমাদের ওপরে নির্ভর করে। আমার সহনাগরিক এই উল্লাস থেমে যাবে কদিন পরেই, আবার নতুন ধর্ষণের খবর আসতে থাকবে। কত লোককে গুলি করে মারা হবে, কত মানুষকে লটকানো হবে ফাঁসিতে। সমস্যা কি আরো গভীরে নয়? সমস্যা কি আমাদের সমাজের রীতি নীতি শিক্ষা চেতনার মধ্যে লুকিয়ে নেই? মহিলাদের পণ্য হিসেবে দেখার, ভোগ্য বস্তু হিসেবে দেখার মধ্যে লুকিয়ে নেই এই সমস্যার সমাধান? পুলিশ বিচার বিভাগের কার্যকারিতার মধ্যে সমস্যা আছে, রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সমস্যা আছে, আর আমি আপনি আইন কানুন সংবিধান ভেঙে এক অদ্ভুত হত্যার মধ্যে সমস্যার সমাধান খুঁজছি। আর ওপরে বসে তারা ক্ষীর খেয়েই যাচ্ছে। কিছু মানুষ আমাদের বোকামি দেখে তারা হাসছে। সংবিধান যতবার লঙ্ঘিত হচ্ছে ততবার তারা উল্লাসে ফেটে পড়ছে। যতবার এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে আনন্দ পাবো ততবার তারা আনন্দিত হবে। এটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো ততই মঙ্গল। ততক্ষণ চলতে থাকুক উল্লাস। একটা লাশ পড়েছে, ফলে হাততালি পড়ছে, আরো লাশ পড়বে। অমিতাভ বচ্চন, সলমান খান গুলি চালাচ্ছেন, ঢিচকাও ঢিচকাও ঢিচকাও। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।